ব্যর্থতার ছাই দিয়ে সফলতার প্রাসাদ তৈরি করতে হয়। ব্যর্থতা এবং হতাশা হলো সেই প্রাসাদের ফাউন্ডেশন বা ভিত্তি। আজকে চাকরির খরার সময়ে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমার সেই উক্তিটা খুবই পরিধানযোগ্য মনে হয়। যদি একটি বানরকে বলা হয় $100 একটি নোট দিয়ে আবার একটি কলা দিয়ে তুমি কোনটি গ্রহণ করবা, বানর একটি কলাটি গ্রহণ করে নেয়। বানর জানে না যে $100 দিয়ে শত শত কলা কেনা সম্ভব। তেমনি আজকে যুব সমাজকে যদি বলা হয় চাকরি নাকি ব্যবসা, যুব সমাজ চাকরিরই গ্রহণ করে নেয়। যুব সমাজ হয়তো জানে না যে একটা ব্যবসা দিয়ে শত শত জনকে চাকরি দেওয়া সম্ভব। আজকে এই শিক্ষিত বেকার যুব সমাজের ভিড়ে আমাদের নতুন স্বপ্ন, নতুন চিন্তা, নতুন কিছু প্রয়াস নিতে হবে। ইটস টাইম টু বি এন্টারপ্রেনিউর, টু সার্ভ দ্য ফ্যামিলি, টু সার্ভ সোসাইটি, টু সার্ভ দ্য কান্ট্রি। আজকে নতুন প্রয়াস নেওয়ার জন্য যদিও আমরা ব্যবসা করতে গিয়ে জয়েন্ট ভেঞ্চারে কাজ করি, অনেক সমস্যা পরিলক্ষিত হয়, জনগণের আস্থার সংকট তৈরি হয়, ব্যাংক থেকে ঋণ পাওয়া না পাওয়ার তৈরি হয়, প্রবলেম তৈরি হয়, নিজেদের মধ্যেও ভুল বোঝাবুঝি, অর্থনৈতিক কারণে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। তাই আমরা খুব সহজে একটি লিমিটেড কোম্পানির মাধ্যমে সেই সমস্যাগুলো সমাধান করতে পারি। তাই আজকে আমি কথা বলবো একটা লিমিটেড কোম্পানি কীভাবে ফরমেশন করতে হয়। আজকে আমাদের লিমিটেড কোম্পানি শুনলে আমাদের কাছে খুবই মনে হয় অনেক কঠিন একটি কাজ। আমি এখনও ছোট মানুষ, আমার দ্বারা একটা লিমিটেড কোম্পানি হবে কি না। আজকে যদি আমি একটা লিমিটেড কোম্পানি করে নিই, আমরা দুই বন্ধু, দুই প্রতিবেশী অথবা দুই ভাই মিলে যখন একটা লিমিটেড কোম্পানির জন্য জয়েন্ট ভেঞ্চারে কাজ করার জন্য একটা লিমিটেড কোম্পানি যাব, তখন একটা লিমিটেড কোম্পানি গেলে কী কী উপকারগুলো আমরা পেতে পারি। প্রথমত হচ্ছে আমরা জনগণের আস্থা আমাদের প্রতি তৈরি হবে। কারণ একটা লিমিটেড কোম্পানি যখন ফরমেশন হয় তখন যিনি লিমিটেড কোম্পানি, যাহারা লিমিটেড কোম্পানি তৈরি করবেন তাহাদের ইটিন, NID, ইচ অ্যান্ড এভরিথিং টু প্রোভাইড টু RSC দিতে হয়। যে সুতরাং জনগণ একটা আস্থার জায়গা তৈরি হয় যে এটি পালানোর কোনো সুযোগ থাকে না। দ্বিতীয় হচ্ছে ব্যাংকের একটা আস্থা তৈরি হয়, ব্যাংক লিমিটেড কোম্পানিকে খুব সহজে ঋণ দিয়ে থাকে। আবার নিজেদের মধ্যে যেই অর্থনীতি নিয়ে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়, যেহেতু একটা লিমিটেড কোম্পানি করলে আমার একটা অ্যাকাউন্ট থাকবে এবং প্রতি বছর একটা অডিটরের মাধ্যমে আমাকে প্রতি বছর হিসাব নিকাশগুলো RSCতে জমা দিতে হয়, সেহেতু সেই ভুল বোঝাবুঝির হওয়াটার অবসান হয়। তাই আমি বর্তমান যুব সমাজকে পরামর্শ দিব, আমরা যেন লিমিটেড কোম্পানি করে জয়েন্ট ভেঞ্চারে কাজ করা শুরু করতে পারি। একটা লিমিটেড কোম্পানি করার জন্য প্রথম যেটি প্রয়োজন সেটি হচ্ছে একটা নেম ক্লিয়ারেন্স প্রয়োজন। একটা নাম পছন্দ করতে হবে। সাপোজ শফিক এবং ফারুক মিলে যদি একটা কোম্পানি জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে চায়, তাহলে সেটি হতে পারে যেমন SF ব্রাদার্স প্রাইভেট লিমিটেড, S দিয়ে শফিক আর F ফর ফারুক, যৌথ কাজ করতে পারে। সেটি RSC বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে RSC থেকে নেম ক্লিয়ারেন্স প্রথমে নিতে হবে। নেম ক্লিয়ারেন্স নেওয়ার পরে পরবর্তী যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যখন RSC দেখবে যে এই নামটি অন্য কারো নেই, তখন এই নামটি বুক করা হবে তার নামে। পরবর্তীতে যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অথরাইজড ক্যাপিটাল অ্যান্ড পেড আপ ক্যাপিটাল। আমরা অনেকে জিনিসটি বুঝি না। অথরাইজড ক্যাপিটাল মানে অনুমোদিত মূলধন, আর পেড আপ ক্যাপিটাল মানে হচ্ছে পরিশোধিত মূলধন। আমাদের অথরাইজড ক্যাপিটালের ক্ষেত্রে আমরা যেটি হচ্ছে যে আমার কোম্পানিটি, আমি যে লিমিটেড কোম্পানিটা করলাম সেই কোম্পানিটার অর্থনীতি টাকার সর্বোচ্চ কতটুকু হতে পারে, সেটি 1 কোটি হতে পারে, 50 লক্ষ হতে পারে, যে এতটুকুর মধ্যে আমি ব্যবসা বাণিজ্য করব। এত টাকার মধ্যে আমি আমার শেয়ার বিক্রি করতে পারবো। সর্বোচ্চ শেয়ার বিক্রির সর্বোচ্চ সীমা হচ্ছে 1 কোটি টাকা। আমি যদি 1 কোটি টাকা অথরাইজড ক্যাপিটাল ধরে থাকি, এই অথরাইজড ক্যাপিটাল উপর নির্ভর করবে আমার গভর্নমেন্ট ফি কত হবে, আমার একটা লিমিটেড কোম্পানি করতে কত টাকা খরচ হবে। আর পেইড আপ ক্যাপিটালটা হচ্ছে যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে পরিশোধিত মূলধন। সাপোজ আমরা দুই বন্ধু মিলে একটা ব্যবসা করব, তাহলে আমাকে এক বন্ধু 5 লক্ষ, আরেক বন্ধু 5 লক্ষ, আমরা 10 লক্ষ টাকা, সেটা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল, পরিশোধিত মূলধন। তাহলে আমি যদি 5 লক্ষ 1 কোটি টাকা অথরাইজড মানি রাখি, তাহলে 5 5 10 লক্ষ টাকা নিয়ে নামি, তাহলে আরও 90 লক্ষ টাকা আমি আমার শেয়ার বিক্রি করতে পারবো আমার কোম্পানির নামে। প্রত্যেকটা শেয়ার যদি 100 টাকা করে হয়, তাহলে আমি প্রায় 5000 শেয়ার পাবো আমি।
পেইড আপ ক্যাপিটাল অনেকে প্রশ্ন করেন পেইড আপ ক্যাপিটাল কি সাথে সাথে পরিশোধ করতে হবে? না, পেইড আপ ক্যাপিটালটা সাথে সাথে পরিশোধ করার আরজিসির বিধান হচ্ছে সাথে সাথে পরিশোধ করার বাধ্যবাধকতা নেই। কিন্তু আপনি যখন একটা লাইসেন্স করবেন, লাইসেন্সের অ্যাগেনিস্টে আপনি যখন কোম্পানির নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন, এনবিআরের পরামর্শ হচ্ছে 3 মাসের মধ্যে আপনাকে সেই পেইড আপ ক্যাপিটালটা অ্যাকাউন্টে রাখতে হবে। আমি পার্সোনাল পরামর্শ দিব ট্যাক্সেশনের জন্য, ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে এটা আপনার জন্য খুবই সুবিধা হবে যদি আপনি 10 লক্ষ টাকা রেখে দেন, আবার সাথে সাথে উঠিয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। তা এনবিআরে বাধ্যবাধকতা আছে, কিন্তু আরজিসির কোনো বাধ্যবাধকতা নেই পেইড আপ ক্যাপিটাল নিয়ে। আরেকটি হচ্ছে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনে থাকবে হচ্ছে আপনার কোম্পানিটা নাম কি, আপনার অফিস কোথায়, আপনার অবজেক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি কোন কোন ক্যাটাগরির ব্যবসা করবেন, কোন কোন অবজেক্টে সব কিছু লিখে দিতে হবে আপনাকে। আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে আপনি কীভাবে এই কোম্পানিটা পরিচালনা করবেন, আপনার ডিরেক্টর কয়জন হবে, এমডি কে হবে, চেয়ারম্যান কে হবে, কার ক্ষমতা কতটুকু, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটি প্রশ্ন আমাদের কাছে আসে যে সর্বোচ্চ মিনিমাম কয়জন নিয়ে একটা লিমিটেড কোম্পানি করা যায়? ন্যূনতম 2 জন নিয়ে একটা লিমিটেড কোম্পানি করা যায়। একটা সবচেয়ে বাধ্যবাধকতামূলক পোস্ট হচ্ছে এমডি। একজন এমডি হবে, আরেকজন চেয়ারম্যানও হতে পারে, আবার জেনারেল ডিরেক্টরও হতে পারে, কিন্তু এমডিটা বাধ্যতামূলক। এবং সবচেয়ে ক্ষমতাধর হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, তার লাইবিলিটি সবচেয়ে বেশি। আপনি আপনার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে আপনি এভরিথিং দিতে পারবেন যে কার ক্ষমতা কেমন হবে, কার কতটুকু ক্ষমতা হবে, তিনি কত বছরের জন্য এমডি থাকবেন, কত বছরের জন্য চেয়ারম্যান থাকবেন, সব কিছু থাকবে আপনার কোম্পানির মধ্যে। আরেকটি হচ্ছে আপনার এই যে কোম্পানিটা আপনার হয়ে যাবে, আপনার কোম্পানিটা, আপনার প্রশ্ন আসতে পারে কোম্পানিটা ফরমেশন করতে কত সময় লাগে? মাত্র 1 সপ্তাহের মধ্যে আপনার একটা কোম্পানি আপনার হাতে চলে আসা সম্ভব এখন বর্তমানে আধুনিক ব্যবস্থায়, খুব সহজ। কি কি লাগবে? প্রথম কথা বেশি কিছু লাগবে না, একটা এনআইডি লাগবে, একটা ই-টিন লাগবে, একটা ফটো লাগবে, আর একটা সিগনেচার লাগবে। তাহলে খুব সহজে আপনি কোম্পানিটা করে ফেলতে পারেন। কোম্পানির ফরমেশনে কয়েকটি অসুবিধা আছে, এটাকে বলে ডিমেরিট, যেটিকে বলে ডিমেরিট যেটি, সেটি হচ্ছে প্রতি বছর আপনাকে হিসাব নিকাশের অডিটরের মাধ্যমে হিসাব নিকাশ করে আয় ব্যয়ের হিসাব অডিট জমা দিতে হবে। তারপরে হচ্ছে যেহেতু কোম্পানি নিজে একটা কৃত্রিম ব্যক্তি, সেজন্য তার আয়কর, একটা ব্যক্তি যেমন আয়কর দেওয়া হয়, ইনকাম ট্যাক্স দেওয়া হয়, সুতরাং একটা কোম্পানির ইনকাম ট্যাক্স দিতে হবে। প্রতি বছর একটা এজিএম করতে হবে, অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হবে, আপনি এগুলো বাধ্যতামূলক। এগুলো করলে উপকারও আছে, এগুলো ডিমেরিট বলা যাবে। যেটা উপকার হচ্ছে আপনার স্বচ্ছতা থাকে কোম্পানি অডিট করলে, তা আপনি যখন ইনকাম ট্যাক্স দিবেন তাহলে আপনার কোম্পানির স্বচ্ছ থাকে। সুতরাং একটা কোম্পানির মাধ্যমে, একটা সুন্দর ফরমেশনের মাধ্যমে আপনি আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন। সমাজে আপনি যখন একটা কোম্পানির এমডি হবেন, একটা কোম্পানির চেয়ারম্যান হবেন, একটা কোম্পানির ডিরেক্টর হবেন, সমাজে এই পরিচয়টা হোল্ড করতে আপনার জন্য একটু সুবিধা হবে, আপনার নেম ফ্রেম বেড়ে যাবে, এবং আপনি খুব সহজে জবাবদিহিতামূলক অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে একটা ভালো ব্যবসা প্রতিষ্ঠান এবং উদ্যোক্তা হয়ে সমাজের যে সমাজে আজকে যে খরা চলছে, চাকরির সে খরা, উদ্যোক্তা হয়ে অন্যকে সহযোগিতা করতে পারেন। তো সুতরাং অন্য কোনোভাবে একটা লাইসেন্সধারী ব্যবসা প্রতিষ্ঠান না হয় আপনি যদি একটা কোম্পানির মাধ্যমে, একটা ফরমেশনের মাধ্যমে, লিটার কোম্পানির মাধ্যমে কাজ চালান, তাহলে আজকের এই খরার যুগে আপনি সমাজকে সহযোগিতা করতে পারবেন। এপিজে আবুল কালাম একটা কথা বলেছেন যে প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পেছনে ঘুরবে। তো সুতরাং চাকরির পিছনে না ঘুরে আমরা একটা উদ্যোক্তা হই, আমরা প্রজাপতির পিছনে না ঘুরে আমরা ফুলের চাষ করি, তাহলে প্রজাপতি অবশ্যই তোমার পেছনে ঘুরবে। তো সুতরাং সকলের জন্য শুভকামনা থাকলো। নতুন যে উদ্যোক্তা হবে, লিমিটেড কোম্পানি এমডি চেয়ারম্যান হবে, তাদের জন্য শুভকামনা রইল। আজকের পর্যন্ত এই জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।